আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। সুপ্রিম কোর্ট তো জামিন দিতে বারণ করেনি, সন্দীপকে পাল্টা বিচারক যা বললেন তোলপাড়। মমতা ও এবার রাজ্যের এই মন্ত্রী হবেন অভিষেক, তোলপাড় বাংলা। মানুষ না পিশাচ, একাদশ শ্রেণীর পড়ুয়াকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌনাঙ্গে বাইকের চাবি ঢুকিয়ে নির্যাতন। আর্যকর কাণ্ডের রেশ কাটা নিয়ে এবার নার্সকে হেনস্থার অভিযুক্ত টিএমসি কাউন্সিলর। সবচেয়ে খারাপ, রামপুরহাটে গিয়ে রণংদিঘি তৃণমূল সাংসদ শতাব্দী রায় হঠাৎ কি হলো? বেলডাঙ্গায় তো সংঘর্ষ হয়নি, পুলিশকে প্রশ্নবাণে বিদ্ধ করে বিস্ফোরক শুভেন্দু। কোটি টাকার 3 তলা বাড়ি, তাও নাম আবাসের তালিকায়, কেটে দিলেন খোদ জেলা শাসক। কোর কমিটির বৈঠকের পরেই নানুরে রক্তারক্তি কাণ্ড, অনুব্রত কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। টার্গেট দিয়েছেন শাহ, অর্ধেক সদস্য জোগাড় করতে পারেননি শুভেন্দুরা, টেনশনের এক শেষ। বিস্তারিত। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিকানা বর্তমানে জেল, সেখানেই দিন কাটছে তার। এদিন ফের একবার শিয়ালদহ আদালতে জামিনের আবেদন করলেন তিনি। এর আগেও জামিনের আবেদন জানিয়েছেন আরজি করের সাবেক অধ্যক্ষ, তবে কোনো লাভ হয়নি। সোমবার সন্দীপের জামিনের আর্জির প্রেক্ষিতে বড় মন্তব্য করলেন বিচারক। আর্যকর চিকিৎসক ধর্ষণ খুন মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে এই মামলার ট্রায়াল শুরু হচ্ছে। সোমবার কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে জানান 5টি ডিভিআর এবং 5টি হার্ড ডিস্ক সেন্ট্রাল ফোরেন্সিকে পাঠানো হয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ হবে। সিবিআই এর কথায় আর্যকর কাণ্ডের আগে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কোনো যোগাযোগ ছিল কিনা সেটা জানা দরকার। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা জানান আর্যকর কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্র খুঁজে বের করার জন্য এই তথ্য প্রয়োজন। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, সিবিআই এর কারোর প্রতি ব্যক্তিগত রাগ অথবা আক্রোশ নেই। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে। এখন সন্দীপের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দাদের সময় প্রদান করা হোক, তদন্তের অগ্রগতি কতটা সেটা কেস ডায়েরি দেখলেই বোঝা যাবে। পাল্টা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীর বক্তব্য, সন্দীপ অভিজিতের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চার্জ নেই, শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হচ্ছে। যদিও এখনো অব্দি তার কোনো প্রমাণ দিতে পারেনি সিবিআই। আবেদনপত্রে বলা হচ্ছে ষড়যন্ত্র যদি হয়ে থাকে, অর্থাৎ ষড়যন্ত্র নাও হতে পারে, সেক্ষেত্রে অনুমানের ভিত্তিতে কাউকে আটকে রাখা যায় কি? সন্দীপ অভিজিতের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট মনিটর করছে, দাবি সিবিআই এর। সর্বোচ্চ আদালত কোনো নির্দেশ কিংবা আদেশ দেয়নি, এমনকি জামিন দিতেও বারণ করেনি। সন্দীপ অভিজিতের আইনজীবীর কথায় আরজি করের এই মামলায় কোনো নতুন ধারা যোগ করা হয়নি। 65 দিন পেরিয়ে গেলেও কোনো চার্জশিট জমা পড়েনি। যেহেতু 7 দিন হয়ে গিয়েছে, তাই জামিন মিলতেই পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ, বিগত কয়েক বছরের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাকেই রাজ্যের ফুল টাইম পুলিশ মন্ত্রী করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। আর্যকর কাণ্ডের আবহে বিরোধীদের তরফ থেকে একাধিকবার ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রীর দাবি তোলা হয়েছিল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর সামলান। এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে ফুল টাইম পুলিশ মন্ত্রীর দাবি শোনা গেল। এখানেই না থেমে তৃণমূল বিধায়ক আরো বলেন, অনেক সময় মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, ইচ্ছে থাকলেও আমরা যোগাযোগ করতে পারি না, নিজেদের আবেদন নিবেদন নিয়ে সময় মতো পৌঁছাতে পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকখানি দায়িত্ব নিলে বাংলার মানুষ অনেকটা উপকৃত হবে। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে পারছেন না। বিরোধীদের তরফ থেকে যে দাবি তোলা হয়, তাহলে কি অভিষেক পুলিশ মন্ত্রী করার কথা বলে পরোক্ষভাবে সেই দাবিকেই সমর্থন করলেন হুমায়ুন? দেখা গিয়েছে এই প্রশ্ন নিজের বক্তব্যের সপক্ষে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, যোগ্য উত্তরসূরি এখন রয়েছে, তাদের মধ্যে যে কম্বিনেশন রয়েছে তাতে অভিষেক যদি ডেপুটি সিএম হয়, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলার মানুষের ভালো হবে, দলেরও মঙ্গল হবে। জঙ্গলে তুলে নিয়ে একাদশ শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ আলিপুরদুয়ারে। তবে শুধু যৌন হেনস্থাই নয়, ছাত্রের ওপর চরম নির্যাতনও করা হয় বলে অভিযোগ। ছাত্রের যৌনাঙ্গে বাইকের চাবি ঢুকিয়ে চলে নির্যাতন। নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। আলিপুরদুয়ারে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেছেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে, আমরা মামলা রুজু করছি, তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা হসপিটালে ভর্তি রয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। নির্যাতিতার পরিবারও জানিয়েছে, রবিবার বিকেলে টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণীর ছাত্রী রাস্তার মোটের উপর
ঘর ফাঁকাই ছিল। এই সময় ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে রাস্তাতেই প্রাথমিক বিদ্যালয় পড়ে একটি। জাতীয় সড়কে ওঠার আগেই প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি জঙ্গলে ঘেরা জায়গা রয়েছে, সেই জায়গায় ফাঁক থাকে। রাতের বেলা সমাজ বিরোধীদের আড্ডা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সেখানেই তুলে নিয়ে যাওয়া হয় ছাত্রকে। সেখানেই যৌন নির্যাতন, বাইকের চাবি দিয়ে যৌনাঙ্গে আঘাত করা হয়। সেই সময় নির্যাতিতা চিৎকার করে, তখনই ভয় পায় অত্যাচারীরা, পালিয়েও যায়। স্থানীয়রা নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। পরিবারের সদস্যরা জানিয়েছে নাবালিকা যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, তাই দেখেই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেও রক্তক্ষরণ বন্ধ করা যায়নি, তাই রাতেই অপারেশন করা হয়। রবিবার রাতে অপারেশন করা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্য বলেন, রবিবার রাতে নাবালিকাকে ভর্তি করা হয়েছিল। মেয়েটির শারীরিক অবস্থা খারাপ থাকায় অপারেশন করতে হয়েছে। বর্তমানে ছাত্রীর অবস্থা স্থিতিশীল। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আগস্ট মাসের সেই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। ক্ষত এখনো টাটকা অনেকের মনে। এই আবহে এবার এক নার্সকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগের তীর খোদ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানকার এক নার্সকে হেনস্থার অভিযোগ উঠেছে দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ নজিরউদ্দিনের বিরুদ্ধে। ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। রাজ্য শাসক দলের তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছে বিজেপি। রিপোর্ট বলছে, দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে গেলে বচসা এবং নার্সকে হেনস্থার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই ভেবে পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে তাকেও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তোমাদের মতো মেয়েদের জন্য আরজিকর মেডিকেলের মতো ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারিনী নার্স। ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা অব্দে। দুবরাজপুর থানায় অভিযোগকারিনী লিখিত অভিযোগ দায়ের করেছে। আরজিকর কাণ্ডের রেশ পুরোপুরি কাটার আগেই নার্সকে হেনস্থার অভিযুক্ত খোদ তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুরের এই ঘটনা রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়বে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নিয়ে শুরু হয়েছে চাপামুক্ত। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে একের পর এক ঘুঁটে সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তালিকায় রয়েছে তৃণমূলের হেভিওয়েটরাও। সোমবারে রামপুরহাটে বুথ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে তৃণমূল নেতা কর্মীদের উপর ক্ষোভ উগরে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার ক্ষোভের কারণ, গত লোকসভা নির্বাচনে রামপুরহাটের খারাপ ফল। গত নির্বাচনে রামপুরহাট কেন্দ্র থেকে লিডই পায়নি তৃণমূল কংগ্রেস, তাই 26-এর বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে দলের নেতা কর্মীদের এদিন একেবারে কড়া ডোজ দিয়ে গেলেন তৃণমূল সাংসদ শতাব্দী। একই সাথে এদিন তিনি প্রশ্ন তুললেন, দলের অনেক পুরানো নেতা আশিস বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও তৃণমূলের ফল এত খারাপ হলো কি করে? লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এদিন শতাব্দী বলে ওঠেন, বীরভূমের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে রামপুরহাটের। অথচ এখানে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র একজন নেতা রয়েছেন, তা সত্ত্বেও এই শহরে এত খারাপ ফল হলো কি করে তা বোঝা সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরেও আজ পর্যন্ত রামপুরহাটে কখনো ভালো রেজাল্ট হয়নি তৃণমূলের। লোকসভা নির্বাচনেও একই ছবি ধরা পড়ে। গত লোকসভা নির্বাচনে 7,000 কম ভোট পেয়েছিলেন শতাব্দী। একই সাথে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে আগামী দিনে সতর্ক বার্তা দিয়ে শতাব্দীর হুঁশিয়ারি, 2026 সালে হেরে গেলে চলবে না, এখানে ভালো ফল করতেই হবে। তবে এদিন শতাব্দী রায় আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম করে সতর্ক করলেও একটি ব্যক্তিকে আক্রমণ বলে মনে করছেন না বিধায়ক নিজেও। বেলডাঙ্গার ঘটনায় গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল সেখানে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের পাশাপাশি সংঘর্ষ নিয়ে গুজব রটানোর বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছিল পুলিশ। এই আবহে এবার পুলিশকে পাল্টা প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পুলিশের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন যে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি। তাদের পরিচয় প্রকাশ করার সৎ সাহস কি আছে এবং কোনো নির্দলীয় দুষ্টুমির কথা এখানে বলা হচ্ছে। আরো একটা কথা, সংঘর্ষ অর্থাৎ দুই পার্টি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ করে। তবে বেলডাঙ্গায় একটা নির্দিষ্ট পার্টির উপর গোষ্ঠীর উপর হামলা চালানো হয়েছে। সেই একটি গোষ্ঠী দাঙ্গা চালিয়েছে, হামলা করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরিয়েছে হিন্দুদের বাড়ি এবং সম্পত্তিতেও। কিন্তু লুটপাট এবং ভাঙচুরের ঘটনার কি? পশ্চিমবঙ্গ পুলিশ এবং মুর্শিদাবাদের এসপির উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনারা দাবি করেছেন যে কেউ নিহত হয়নি বলে আপনারা সফল, কিন্তু লুটপাট এবং ভাঙচুরের ঘটনাটার কি? যাদের আপনারা রক্ষা করতে ব্যর্থ হলেন তাদের কি? এরপর শুভেন্দু অধিকারী আরো লেখেন, মনে হচ্ছে আপনারা অপপ্রচারকারীদের নিয়েই বেশি চিন্তিত। তবে যারা ভাঙচুর চালালো, যারা আইন ভাঙলো, যারা দাঙ্গা করলো, তাদের বিষয়ে আপনারা নরম। এবার নিন্দনীয় দুষ্টুমির বিষয়ে আসা যাক। কেউ যদি অপরাধ করে থাকে তাহলে কেউ তাদের রক্ষা করতে চায় না এবং তাদের আইনত সাজা হওয়া উচিত। দাঙ্গাবাজারে ইচ্ছে মতো সাজা হতে পারে না। তদন্ত না করে নিন্দনীয় কাজের কথা বলবেন না। আমরা সবাই দেখছি গত বছর বাংলাদেশে কি হচ্ছে। সেই সময় সেখানে এই ধরনের দুষ্টুমি করেই শতাধিক মণ্ডপে ভাঙচুর চালানো হয়েছিল। তবে যখন সত্যিটা সামনে এলো তখন দেখা গেল সনাতনীদের বদনাম করতে ইচ্ছে করে সেই সব ঘটানো হয়েছিল। এখানেও তাই এমনটা হতে পারে।
কয়েক কোটি টাকার তিনতলা বাড়ি, তাও অমাবস্যার প্রায়োরিটি তালিকায় নাম কাটলেন ডিএম। স্বয়ং বাড়ির প্রয়োজন নেই এমনটাই জানিয়েছিলেন বাড়ির মালিক। তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি কর্মীরা নাম সরণি পাল্টা অভিযোগ বাড়ির মালিকের। জানা গেছে, পান আড়তদারের প্রাসাদ প্রমাণ তিনতলা বাড়ি, তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি নগরীর পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের। সুপার চেকিং এ তাই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং জেলা শাসক। তমলুকের বিধায়ককে উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। তমলুকের জেলা শাসক অফিস থেকে মাত্র 500 মিটার দূরে উত্তর সোনামুই পঞ্চায়েতের গণপতি নগরে বাড়ি অভিজিৎ মণ্ডলের। পেশায় তিনি পানের আড়তদার। 2018 সালের সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস তালিকায় যুক্ত হয়। শুধু তালিকায় থাকা নয়, প্রায়োরিটি লিস্টেও তার নাম ছিল। সুপার চেকিং এ গিয়ে জেলার 2 শীর্ষ অফিসারের চক্ষু চরক গাছ। অভিজিৎ মণ্ডলের স্ত্রী এবং পুত্রবধূ জানান, 2018 সালে তাদের অবস্থা এখনকার মতো ছিল না। তারা কুড়ে ঘরেই বাস করতেন, তাই জন্য তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। 6 বছরে অবস্থার উন্নতি হয়েছে, তাদের পাকা বাড়ি বানানো গেছে। তারপরে গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এলে তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। আর এখানেই রাজনৈতিক শুরুর দাবি তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি জানান, ওই পান ব্যবসায়ী তৃণমূল কর্মী এবং উভয়ের সোনামুই বর্তমানে বিজেপির দখলে। অভিজিৎ মণ্ডল এবং তার পরিবার পঞ্চায়েত কর্মীদের বাড়ির প্রয়োজন নেই জানালেও তার নাম কাটেননি। তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য এমন নোংরা খেলা খেলেছে বিজেপি, এমনটাই দাবি করছে তৃণমূল। অপরদিকে বিজেপির দাবি, 20,000 30,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। কততলা বাড়ি সেটা দেখা হয় না, যে যত কাটমানি দেবে তার তালিকায় অগ্রাধিকার বাড়বে। জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকের বিতর্কের মাঝে নানুরে রক্তারক্তি কাণ্ড। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে পার্থক্য, ব্যাপক সংঘর্ষ। নানুরে বাহিরিত আক্রান্ত তৃণমূল কর্মীরা তারা অনুব্রত অনুগামী বলেই জানা যাচ্ছে। কোর কমিটির বৈঠকে নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডলের কিছুটা হলেও খর্ব রয়েছে ক্ষমতা। স্বাভাবিকভাবেই আরো বেশি অক্সিজেন পেয়েছে অনুব্রতর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখ গোষ্ঠী। রবিবার নানুরের বাহিরিতে চায়ের দোকানে এক ব্যক্তি বসেছিলেন, তখনই কাজল শেখের অনুগামীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অনুব্রত মণ্ডলের বেশ কয়েকজন অনুগামীও। আক্রান্তদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। কাজল শেখের অনুগামী তথা বাহিরির পঞ্চায়েত প্রধানও জানাচ্ছেন, গোটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ, তা থেকেই হাতাহাতি। যদিও আক্রান্তদের অভিযোগ, কাজল শেখের অনুগামীরা পূর্ণ পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জামশেদ আলী খানের বক্তব্য, প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করুক। টেনশন মনে হয় একেই বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বঙ্গ সফরে এসে বাংলার বিজেপিকে একটা টাস্ক দিয়ে গিয়েছিলেন। সেটা হলো সদস্য পদ সংগ্রহের টার্গেট পূরণ করতে হবে। গত 28শে অক্টোবর সেই টার্গেট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বঙ্গ বিজেপিকে নভেম্বরের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। এরপর কার্যত আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েন বিজেপি নেতৃত্ব। বিয়েবাড়ি, চা চক্র, ঘরোয়া আড্ডা, সর্বত্র বিজেপির এখন একটাই লক্ষ্য, সদস্য পদ সংগ্রহ করা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, বিধায়ক অগ্নিমিত্রা পাল একেবারে দরজায় দরজায় ঘুরছেন বিজেপির সদস্য পদ সংগ্রহের জন্য, কারণ এটা একেবারেই প্রেস্টিজের ব্যাপার। সূত্রের খবর, নভেম্বরের মাঝামাঝি বিজেপি মাত্র 19.5 লাখ সদস্য পদ সংগ্রহ করতে পেরেছে। তার মধ্যে অর্ধেক আবার পূর্ণ নবীকরণ হওয়ার জন্য সদস্য। এদিকে হাতেও আর বিশেষ সময় নেই, সে কারণে কার্যত রাতের ঘুম উধাও হওয়ার জোগাড়। সম্ভবত শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এই মিটিং এ উপস্থিত থাকবেন। সেখানে অন্তত টার্গেটের অর্ধেকও যাতে দেখানো যায় তার চেষ্টা চলছে। তবে সেটা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে কিছুটা সংশয় থেকেই গিয়েছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত মোটামুটি 1/4 সদস্য পদ সংগ্রহ করতে পেরেছে বাংলার বিজেপি। তার মধ্যে নতুন সদস্য প্রায় 9 লাখ। 2018 থেকে 19 সালে বিজেপি বাংলা থেকে 88 লাখ সদস্য সংগ্রহ করেছিল। তবে এবার আচমকা সেই জায়গা পর্যন্ত পৌঁছানোটাই বিজেপির কাছে বেশ কষ্টকর। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা।